নমস্কার, আমি উষা দেবী। আমার পরিচয় নতুন করে নিজে কিছু দিচ্ছি না, একদম ডাইরেক্ট আজকে কথায় চলে যাচ্ছি সমস্যায় আপনাদের। প্রথমেই আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন রকমের বাস্তুর সমস্যা। এই সমস্যাগুলো কীরকম, যেমন আজকাল বহু মানুষ ফ্ল্যাট কেনেন, কিন্তু ফ্ল্যাটের বাস্তুরূপ অনেক সময় থাকে বাস্তু অ্যাপ্রুভড ফ্ল্যাট। এটা কী ধরনের কথা আমি জানি না, কিন্তু ধরুন ফ্ল্যাটের আপনি যে ফ্লোরে আছেন তার উপরে ফ্লোরে, তার উপরে ফ্লোরে, এক একটা ফ্লোরে আপনি যেখানে ধরুন ঠাকুর রেখেছেন তার ওপরে কেউ জিম করছে, তার উপরে কেউ হয়তো বসার ঘর করেছেন। তো এটা কী ধরনের বাস্তু অ্যাপ্রুভাল হয়? আপনার ঠাকুরের মাথায় কারুর জিম চলবে, কিংবা ধরুন বাথরুমে আপনি যেখানে বাথরুম করছেন, আপনার যেখানে বাথরুম তার মাথার উপরে আরেকজন বাথরুম করছেন, মানে আপনার ব্রহ্মার উপরে আরেকজনের বাথরুম রয়েছে সেখানে। ওই জন্য আমি বলি যে ফ্ল্যাটের কিন্তু বাস্তু সচরাচর ঠিক করা যায় না, কারণ জমি থেকে যদি বাস্তু ঠিক না করা হয় তাহলে সেক্ষেত্রে বাস্তু ঠিক করাটা খুব সমস্যা। অনেকেই বলেন বাস্তু ঠিক করে দেওয়া যাবে, ফ্ল্যাটের বাস্তু কোনো অসুবিধে নেই, ঈশান কোণে এটা রাখবেন, নৈঋত কোণে ওটা করবেন। কিন্তু আমি মনে করি ফ্ল্যাটের বাস্তু একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্তই ঠিক করা যায়। সম্পূর্ণ মানে 100% শুদ্ধ বাস্তু ফ্ল্যাটের পক্ষে সম্ভব নয়। এটা আমার একদম ব্যক্তিগত মতামত। তাই আমার কাছে যারা আসেন আমি তাদের যতটা সম্ভব, তাদের যে কজন ওই ফ্ল্যাটে থাকবেন তাদের সবারটা বিচার করে আমি আসনে বসে দেখে নিয়ে এবং ফ্ল্যাটটাও দেখে নিয়ে তারপরে যতটা পার্সেন্টেজ বেশি তাদের সুবিধে, সুখ, শান্তি, সম্পদ দেওয়া সম্ভব সেই মতো করে বাস্তুটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করি। আর আপনারা তো জানেনই যে আমার সব কাজের খরচ আমি একদম একটা মিনিমাম অ্যামাউন্টের মধ্যে রাখি, যাতে মানুষ কোনো তার বিপদের সংশোধন করতে গেলে যেন ভয় না পেয়ে যায়। আচ্ছা, এবারে আসি পরের বাস্তুতে। সেটা হচ্ছে জমির উপরে যাদের বাড়ি রয়েছে বা যারা বাড়ি করতে যাচ্ছেন, খোলা জমি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাস্তু সম্পূর্ণ সংশোধন করা সম্ভব। বাড়ির বাস্তু কিন্তু প্রায় সম্পূর্ণই সংশোধিত করে আপনার বসবাসের উপযুক্ত করে দেওয়া যায়, এবং সেখানে বাস করলে আপনার যে ধরনের সাংসারিক বা আর্থিক বা উন্নতির যে সিঁড়িটা আপনি চাইছেন সেটা আপনার নিজস্ব কপাল যতটা পারমিট করবে ততটাই আপনাকে পাইয়ে দেওয়া পসিবল হবে, এবং সেটারও খরচ মোটামুটি সামান্যর মধ্যেই থাকে। এরপরে আসি, অনেকেই আমাকে বলেন যে তাদের দোকান চলছে না। আগে খুব ভালো বিক্রি হতো, এখন খুব একটা ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে বলি, দোকান চলছে না মানেই যে কিন্তু আপনাদের যে বাস্তুটা খারাপ দোকানের, তা কিন্তু নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনি হয়তো দোকানের জিনিসটা, প্রোডাক্টগুলো আপনার দোকানে যেখানে রেখেছেন সেই জায়গাটা হয়তো ঠিক নেই, কিংবা আপনার দোকানে যে সমস্ত মেটেরিয়াল আপনি রাখেন সেই সব মেটেরিয়ালের মধ্যে কোনোটা হয়তো আপনার রাখা চলবে না। আবার এটাও হতে পারে যে আপনি যার কাছ থেকে হয়তো দোকানটি ভাড়া নিয়েছেন সেখানে কোনো সমস্যা রয়েছে। মানে দোকানের ক্ষেত্রে কিন্তু সবসময় দোকানের যে বাস্তুটাই খারাপ হবে এমন কিন্তু নয় যে দোকানের বাস্তু সংশোধন করে দিলাম আর দোকান আপনার একবারে হুড়মুড়িয়ে চলতে শুরু করলো, সেটা কিন্তু নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিচারটা অনেকেই করেন
যদিও আমি এটাতে খুব একটা সহমত নয়। এবং সেই জন্যে আমার কাছে যারা তাদের দোকানের বিক্রি নিয়ে বা তাদের প্রতিষ্ঠা নিয়ে বা তাদের প্রতিপত্তি নিয়ে বলেন, আমি তাদের দেখি যে তাদের কোনো রকম সমস্যা, ব্যক্তিগত সমস্যা কাজ করছে কিনা। আর এর ওপরে যে জায়গাগুলো বললাম সেই দিকগুলো খতিয়ে দেখে তবে দোকানের বাস্তু ঠিক হয়, এবং সেইভাবে ঠিক করে দিলে মোটামুটি আপনাদের দোকান আপনারা যেরকম চাইছেন সেরকম চালাতে পারবেন। এ তো গেল মোটামুটি একটু বাস্তুর আলোচনা। তারপরে আমি কদিনে অনেক অনেক ফোন পাচ্ছি যে বাচ্চারা লেখাপড়া করছে না। তো আজকালকার বাচ্চারা আসলে দেখুন, এখন তো অনেক রকম, মানে কি বলবো, এন্টারটেনমেন্টের বহুত দিক খুলে গেছে বাচ্চাদের কাছে। তাদের উপকরণও প্রচুর। বাবা মার মোটামুটি আগের তুলনায় এখনকার বাবা মা যথেষ্ট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য খরচ করেন। এবং যেহেতু এখন খেলার মাঠের খুব অভাব এবং সেইভাবে বন্ধুবান্ধবেরও অনেক সময় অভাব দেখা যায়, সেহেতু বাচ্চারা অনেকটা আত্মকেন্দ্রিক, এবং আত্মকেন্দ্রিক হওয়ার দরুন তারা অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের লেখাপড়াটা খারাপ হয়ে যাচ্ছে, বা তারা অমনোযোগী হয়ে পড়ছে, অবাধ্য হয়ে পড়ছে। এই কমপ্লেনটা অনেক ফোন আমি এই বিষয়ে কদিনে পেয়েছি। তো সেইটাতে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা বাবা মায়েরা কোন মিডিয়ামে বাচ্চাকে পড়াচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি জানি না আপনারা এই বিষয়ে কতটা অবহিত, কিন্তু ধরুন আমাদের মেনলি তো এখন দুটো মিডিয়াম। আমাদের যে স্টেটের যে ভাষার মিডিয়াম, মানে সেটা আমাদের যেরকম বাংলা মিডিয়াম, তেমনি আর রয়েছে ইংলিশ মিডিয়াম। এবার এই দুটো মিডিয়ামে যে বাচ্চা যে মিডিয়ামে পড়ে, সেই মিডিয়ামের পড়ার বাচ্চার কিন্তু আলাদা আলাদা প্রতিকার হবে। বাংলা মিডিয়ামের পড়া বাচ্চাকে যে প্রতিকার দিলে সে সংশোধিত হবে, তার স্বভাব চরিত্রে পরিবর্তন আসবে, তার রেজাল্ট ভালো হবে, সে বাধ্য হবে, এবং সব দিক থেকে তার একটা সামগ্রিক উন্নতি হবে, সেই প্রতিকার কিন্তু ইংরেজি মিডিয়ামের বা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে দিলে তার ক্ষেত্রে অতটা ফলপ্রসূ হবে না। এবং সেই জন্যে আপনাদের ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের প্রতিকার কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তাদের মনোযোগ ফেরানোর জন্য, তাদের রেজাল্ট ভালো করার জন্য, তাদের বাধ্য করার জন্য, তাদের কনসেন্ট্রেশনের জন্য কিন্তু আলাদা রকমের প্রতিকার দিতে হবে। এবং আলাদা আলাদা প্রতিকার যদি আলাদা আলাদা মিডিয়ামের বাচ্চাদের দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে সেই প্রতিকার কিন্তু কাজ করেছে, এবং ধীরে ধীরে আপনার বাচ্চার অনেক অনেক দিকে উন্নতি হয়েছে। বা শুধু লেখাপড়ায় নয়, লেখাপড়ার সঙ্গে আপনি এক্সট্রা কারিকুলার যা শেখাতে চাইছেন, সেটা গান হতে পারে, আঁকা হতে পারে, আবৃত্তি হতে পারে, নাচ হতে পারে, জিমন্যাস্টিক্স হতে পারে, সুইমিং হতে পারে, যেটা, বা ধরুন ফুটবল, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, যেটা দিকে আপনার বাচ্চা, বা ক্যারাটে, যেটার দিকে আপনার বাচ্চার আসক্তি রয়েছে, সে শিখতে চায়, তার আগ্রহ রয়েছে, সেদিকেও কিন্তু তার উন্নতি করিয়ে দেওয়া সম্ভব। কিন্তু এগুলো সবই হবে যদি তাকে তার মিডিয়াম অনুযায়ী এবং উপরন্তু তার যে নিজস্ব চর, সেটা আমি যখন আসনে বসে একসঙ্গে দুটোকে বিচার করে সেই মতো প্রতিকার দিয়ে দিলে তার মানে 100% আপনার উন্নতি হবে। কিন্তু যদি একটা মিডিয়ামের প্রতিকার আরেকটা মিডিয়ামের উপর চাপিয়ে দেওয়া হয়, বা অন্য মিডিয়ামের প্রতিকার এই মিডিয়ামের উপর চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হবে না। এবার বলি, অনেক সময় আমাদের স্টেট বোর্ডেরও কিন্তু ইংলিশ মিডিয়াম আছে, সেক্ষেত্রে কিন্তু ওই ইংলিশ মিডিয়াম অনুযায়ী আমি প্রতিকার করে দেব।
কারণ বোর্ডটা স্টেট হলেও সেক্ষেত্রে তার মিডিয়ামটা কিন্তু খুব জরুরি। বোর্ডের থেকে মিডিয়ামটা খুব জরুরি। যে মিডিয়ামের বাচ্চা, সেই মিডিয়ামের বাচ্চাকে সেই মতো ট্রিট করতে হবে, প্রতিকার দিতে হবে। অন্য রকম মিডিয়ামের প্রতিকার দিলে সেটা ফলপ্রসূ প্রায় হবে না। খুব সামান্য একটু কাজ আপনি দেখতে পাবেন, সেটা তেমন ভাবে তাকে প্রভাবিত করবে না বা আপনাকেও স্যাটিসফাই করবে না। এবারে আসি একটা অন্য প্রসঙ্গে, যে মানে চাহিদাগুলো, যে জিজ্ঞাসাগুলো আমি গত বেশ কিছুদিন ধরে পাচ্ছি, যেমন তার মধ্যে একটি রয়েছে যে এই যে ধরুন যারা পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম পরিবহনের সঙ্গে যারা এখন জীবিকায় জড়িত, তিনি ড্রাইভার হতে পারেন, মালিক হতে পারেন, বা সেই পরিবহনটার ব্যাপারে তিনি কোনো রকমভাবে তার রেজিস্ট্রেশন বলুন, লাইসেন্স বলুন, এগুলো কাজ যারা করেন, মানে পরিবহনের বিভিন্ন খাতের সঙ্গে যারা জড়িত রয়েছেন, সেখানে একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো আমাকে অনেকেই ফোন করে জানতে চাইছেন যে যারা ধরুন এই পরিবহনের ড্রাইভিংয়ের সঙ্গে জড়িত, বা যারা ধরুন এই পরিবহনের মালিক, তারা জানতে চাইছেন যে কিভাবে এই পরিবহনের যে টালমাটাল, বা তাদের যে ধরুন কাস্টমারের সমস্যা, তাদের বিভিন্ন রকমের খরচ বেড়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় কাস্টমার হচ্ছে না, এগুলো তারা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, এবং সেই হিসেবে বহুত ফোন আমি পাচ্ছি। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা যে ভৌগোলিক অবস্থানে আপনাদের ট্রান্সপোর্টের মধ্যে, মানে পরিবহন দপ্তরের মধ্যে কাজ করছেন, তার প্রতিকার কিন্তু সেই ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমি করে থাকি। যেমন ধরুন, আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, যেমন ধরুন যিনি পাহাড়ে গাড়ি চালাচ্ছেন তার সমস্যা, আর যিনি সমতলে গাড়ি চালাচ্ছেন তার সমস্যা, আবার যিনি ধরুন আমাদের সমুদ্রের ধারে গাড়ি চালাচ্ছেন তার সমস্যা, সব সমস্যার কিন্তু পরিবহন দপ্তরের সমস্যা মানে তার একটাই রকমের প্রতিকার, এটা কিন্তু ঠিক না। এবং এটা খুব একটা মানে কি বলবো, কাজও দেয় না। আমি জানি না, সবাই আমার সঙ্গে একমত নাও হতে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে আমার সঙ্গে যারা যোগাযোগ করছেন, আমি তাদের অনেকেই এর মধ্যে গাইডেন্স দিয়েছি, এবং অনেকে আমাকে তার ফিডব্যাকে ভালো জিনিসটা যে তারা পেয়েছেন সেটা আমাকে বলেওছেন। সেই জন্যে আমি আপনাদের আরও দৃঢ়ভাবে বলতে চাইছি যে 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 যেরকম মানে ভৌগোলিক অবস্থানে আপনারা কাজ করছেন, যে রকম ট্রান্সপোর্টের সঙ্গে কাজ করছেন, সেই ভৌগোলিক অবস্থান বা ট্রান্সপোর্টকে মিলিয়ে তবে কিন্তু তার প্রতিকার সম্ভব। যিনি আবার ধরুন সারা দেশ ঘুরে কাজ করছেন, তার ক্ষেত্রে কিন্তু প্রতিকার পৃথক। যিনি একটা পার্টিকুলার জায়গায় পার্টিকুলার রুটের মধ্যে কাজ করছেন, তার ক্ষেত্রে কিন্তু প্রতিকার পৃথক। এবারে শুধু এই যে ভৌগোলিক অবস্থান বা তার ট্রান্সপোর্ট কোথায় চলছে সেটা শুধু নয়, তিনি কী ধরনের ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই ধরনের পরিবহন তার চলবে কি না সেটাও কিন্তু একটা বিচার্য বিষয়। এবং যদি সেই ধরনের পরিবর্তন মানে পরিবহনের সঙ্গে তিনি জড়িত না থাকেন, তাহলে তার যে পরিবর্তন করতে হবে সেই ধরনের প্রতিকার তাকে দিতে হবে। আমি সেটা আসলে বসে দেখে বিচার করে আমি সেই রকম তাকে প্রতিকার দিয়ে থাকি। ধরুন যিনি ক্যাব চালাচ্ছেন এবং আমাদের শহরের রাস্তায় সমতলে
ক্যাব চালাচ্ছেন, তার যদি কাস্টমার না হয়, ধরুন তার অনেক কাস্টমার কম হচ্ছে, রিটার্ন কম হচ্ছে, আয় কম হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে দিনের দিন, সেই ক্ষেত্রে তাকে বিচার করে নিতে হবে। এবং আমি বিচার করে নিয়ে আসনে বসে তার সমস্ত ডিটেলটা নিয়ে, যে কী পরিস্থিতি থেকে তার কাস্টমার কম হচ্ছে, এই বিচারের মাধ্যমে যখন প্রতিকারটা আমি দিই তখন তাকে বলে দিই, এবং সেই প্রতিকারটা যদি তিনি ঠিকমতো করে করতে পারেন, ফলো করতে পারেন, তাহলে তার কাস্টমার অবশ্যই বৃদ্ধি পাবে। আবার যিনি ধরুন শহরের বাইরে গ্রামে কোথাও চালাচ্ছেন, সেক্ষেত্রে তার প্রতিকারও কিন্তু পৃথক হবে। একই রকম প্রতিকার দুজনকে দিলে, হয়তো দুজনে একই যানবাহন চালাচ্ছেন, কিন্তু দুজনের ক্ষেত্রে প্রতিকার আলাদা হবে এবং দুজনের ফলাফলও সেই হিসেবে আলাদা হবে। কারণ দুজনের যেহেতু ক্ষেত্র বিশেষটা আলাদা, সেহেতু দুজনের ফলে একজনের শহরের মতো তিনি যা এক্সপেক্ট করছেন সেই রকম ফল দেবেন, আবার যিনি গ্রামে আছেন তার এক্সপেকটেশন যেরকম সেই রকম ফল দেবেন। গ্রামের ফলাফল, শহরের ফলাফল, পাহাড়ের ফলাফল, সমতলের ফলাফল সব কিন্তু একরকম হবে না, কারণ যেহেতু তার প্রতিকারটা সম্পূর্ণ আলাদা। এবং প্রতিকারটা যদি সঠিক হয়ে যায়, তাহলে আপনারা যে যেখানে যেভাবে যে পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, যে ধরনের পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনারা সাফল্য পেতে পারবেন। যেহেতু আমি অনেক এই বিষয়ে মানুষ ফোন করছেন বলে, তাই এই বিষয়টা আপনাদের সামনে রাখলাম। এবার একটি অন্য বিষয়ে আমি আসব, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি। প্রচুর পারিবারিক অশান্তির ফোন আমি পাচ্ছি। এটা আমি প্রথমেই বলে দিই যে পারিবারিক অশান্তি যে কারণে হচ্ছে বা যে বাস্তুতে আপনি আছেন সেই বাস্তুর কারণে হচ্ছে কিনা, আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে, সেই ফ্যামিলির যতগুলি মানুষ, তাদের এই সমস্ত একটা সামগ্রিকভাবে কিন্তু প্রত্যেকটা বিচারকে এক জায়গায় আনতে হবে। যদি এক জায়গায় আসে প্রত্যেকটি বিচার, তখন কিন্তু এই পারিবারিক শান্তি আপনি কিভাবে পেতে পারবেন তার প্রতিকার করে দেওয়া সম্ভব। এবং সেই প্রতিকারে আপনি যথেষ্ট নিজে সাকসেসফুল লাগবে আপনার। কিন্তু পারিবারিক অশান্তি ঘনীভূত হচ্ছে মানেই যে কেউ আপনাকে কোনো ক্ষতি করেছে বা কেউ আপনাকে কালা জাদু করেছে, এটা কিন্তু নয়। আমাকে বহুত মানুষ ফোন করে বলছেন যে আমাদের কেউ ক্ষতি করেছে, তাই আমরা আগে অনেক ভালো ছিলাম, এখন খারাপ আছি। এটা কিন্তু ঠিক নয়। এইটা আমি যদি বাস্তু ভিজিট করে নিই, তাহলে আমি বুঝতে পারবো যে সেই বাস্তুতে আপনার কেউ ক্ষতি করেছে কি না। আর যদি সেটা ভিজিটটা সম্ভব না হয়, তাহলে আপনার বাস্তুর নিখুঁত বর্ণনাটাও আমার কাছে যথেষ্ট গ্রাহ্য। সেটা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার যে জায়গায় আপনি রয়েছেন সেই জায়গার সম্পূর্ণটা শুনে আপনার পরিবারের প্রত্যেকের নিজস্ব বিবরণটা নিয়ে এবারে আমি আসনে বসে বিচার করে দেখে আপনাকে বলে দিতে পারবো যে কী কারণে আপনার পারিবারিক অশান্তিটা তৈরি হচ্ছে এবং সেই অশান্তিটা থেকে আপনি বেরোতে পারছেন না। এটার প্রতিবিধান করা সম্ভব এবং তার খরচও খুব সামান্যর মধ্যেই থাকবে, যেটা আপনাদের খুব একটা অসুবিধে হবে না। কারণ আমি কারোর উপরে জোর করে কোনো আর্থিক দায় চাপিয়ে প্রতিকার করাটা পছন্দ করি না এবং এটা আমি করেও না। আমার প্রতিকারের অর্থ সবসময় আমি খুব মানুষের দেওয়ার মতো সামর্থ্যের মধ্যে রাখি
তাই মানে এখনো পর্যন্ত আমার কাছে যারা এসেছেন তারা ব্যর্থও হননি এবং তাদের কখনো মনে হয়নি যে যে অর্থটা তারা ব্যয় করেছেন সেটা অধিকন্তু। এবার যে টপিকটা বলছিলাম সেখানে আসি। এই পারিবারিক অশান্তি কিন্তু মেটাতে গেলে আপনাদের এই ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। আপনার বাড়িতে যে কালাজাদু করলেই বা কেউ নজর দিলে বা কেউ আপনাকে কোনো বন্ধন করে রেখেছে বলেই যে আপনার পারিবারিক অশান্তি হচ্ছে, এই চিন্তাধারাটা থেকে বেরিয়ে আসুন। যদি বিচারে আমার বেরোয় যে আপনার বাড়িতে সত্যিই কেউ কোনো ক্ষতি করেছে, তখনই সেটা আমি প্রতিকার করি। অযথা শুধু শুধু হ্যাঁ আপনার বাড়িতে কেউ জাদু করেছে, টোনা করেছে, আপনাকে কেউ নজর দিয়েছে, ক্ষতি করে দিয়েছে, বন্ধন করে দিয়েছে, এই ধরনের কথা আমি বলি না, আমি পছন্দ করি না। কারণ এগুলোতে কি হয়, এগুলোতে মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় এবং তখন সে ধীরে ধীরে তার যে লড়বার ক্ষমতাটা সে হারিয়ে ফেলে। তো আমার কাজ হচ্ছে মানুষকে তার মনোবলটা যাতে সে রেখে লড়তে পারে। এই যতগুলো সমস্যা আজকে আলোচনা করলাম, সেটা আপনার দোকান হতে পারে, আপনার ফ্ল্যাট হতে পারে, আপনার বাচ্চার পড়াশুনো হতে পারে, আপনার পারিবারিক অশান্তি হতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই আপনাকে কর্মটা করতে হবে এবং সে কর্মটা করবার জন্য আপনাকে মনোবল রাখতে হবে। আমার কাজ হচ্ছে আসনে বসে বিচার করে আপনার মনোবলটা দৃঢ় করে দেওয়া, যাতে আপনি কাজটা সিদ্ধ করতে পারেন এবং সঠিকভাবে আপনাকে সেই পথটা দেখিয়ে দেওয়া, যাতে আপনার কাজটা সার্থক হয়, সমৃদ্ধ হয়। আপনি যে উদ্দেশ্যটা নিয়ে আমার কাছে এসেছেন সেটা সিদ্ধি হয় এবং সেটা একেবারে আপনার হাতের মুঠোর অর্থের মধ্যে। এই মোটামুটি আজকে আমাদের হাতে সময় খুবই কমে গেছে, তাই বলবো যে আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে আমার নিজের যে নাম্বার 7595956374 এই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। এবং আমার কলকাতায় একটি চেম্বার, হাতিবাগানে 4 নম্বর নটি বিনোদিনী সরণি। এখানে আমি সপ্তাহে 7 দিনই প্রায় বসি। বাই অ্যাপয়েন্টমেন্ট আমাকে দেখাবেন এবং ফোন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।